বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা, সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ ক্যাপশনে দিয়েছি, অনেক কৌতূহলী শিক্ষক ভাইয়েরা জানতে চেয়েছেন কর্মসূচি কি আসলেই হবে, কবে থেকে হবে। অনেকে জানতে চেয়েছেন মহার্ঘ ভাতা কবে থেকে কত পার্সেন্ট হবে। অনেকে জানতে চেয়েছেন ইএফটি কি আদৌ চালু হবে, কবে থেকে হবে, বেতন কবে থেকে পাবো ইত্যাদি। এই বিষয়গুলো পাশাপাশি সামনে কর্মসূচিকে সামনে রেখে আমাদের কী ধরনের প্রস্তুতি দরকার, পরামর্শমূলক কিছু বক্তব্য তুলে ধরব। সবাইকে বিনীত অনুরোধ করব লাইভটুকু ব্যাপক শেয়ার করার জন্য। সম্মানিত স্যার ম্যাডাম, বাংলাদেশে সংগঠন আছে ভরি ভরি। আপনার আমার যৌক্তিক দাবি আদায়ের সময় কাউকে পাশে পান নাই, পেতে যাচ্ছেন না, এটিই বাস্তবতা। আর নচেত এখন বাজেট সংশোধন হতে যাচ্ছে জানুয়ারির শেষের দিকে। এই মুহূর্তে শিক্ষক সংগঠনগুলো নীরব কেন, এই প্রশ্ন রাখতে চাই আপনাদের মাধ্যমে সেই সকল সংগঠনদেরকে যারা নাকি এখনও নীরব আছে। সম্মানিত স্যার ম্যাডাম, আপনাদেরকে কনফার্ম করতে চাই কর্মসূচি হবে, তবে যেহেতু বাজেট সংশোধনী বিষয়টা জানুয়ারির শেষের দিকে হবে, এখন কর্মসূচিটা এগিয়ে নিয়ে আসা যায় কিনা এই বিষয় নিয়ে আলোচনা করে আপনাদেরকে সুস্পষ্ট দিন তারিখ জানানো হবে। কূটনৈতিক তৎপরতা চলছে কিনা? হ্যাঁ, চলছে। গত রবিবার আমাদেরকে সচিবালয়ে ঢোকার কথা ছিল, কিন্তু বাংলাদেশে একটা ভয়াবহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার কারণে আমরা সচিবালয়ে যাই নাই বা যাচ্ছি না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা যাব। আপনারা জানেন যে সচিবালয়ে আগুন লাগিয়ে দিয়েছিল, তো এই বিষয়গুলো নিয়ে তদন্ত চলছে বা বিভিন্ন কিছু কাজ চলছে। এখন অনুকূল পরিবেশ নাই বলে আমরা যাই নাই, তবে যাব। কর্মসূচির আগে অবশ্যই আরও দৌড়ঝাঁপ হবে। মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য আমাদের চেষ্টা চলছে, কারণ কর্মসূচিতে যাওয়ার আগে মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টার সাথে আলোচনা করে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমরা কর্মসূচিতে যাচ্ছি। পাশাপাশি আমাদের কূটনৈতিক দৌড়ঝাঁপও চলবে। অনেকে বলেন যে স্যার, আপনারা সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহর সাথে কেন যোগাযোগ করছেন না? আমরা অনেকবারই যোগাযোগ করেছি, আবার যাব। কারণ ওনারা তখন আমাদেরকে বলেছিল যে এতদিন আপনারা ধৈর্য ধরতে পেরেছেন স্যার, আর কিছুদিন কি ধৈর্য ধরতে পারেন না? এই মুহূর্তে তো আমরা আর্থিক কোনো বিষয় নিয়ে কারো কোনো সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করছি না। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে তারা আর্থিক বিষয় নিয়ে মুভ করেছে। প্রাথমিক শিক্ষকদের দাবি নিয়ে গেছে একজন, তারপর ইন্টার্নশিপ ডাক্তার যারা আছে, শিক্ষানবিশ ডাক্তার, তাদের বিষয়েও কিন্তু আরেকজন দাবি নিয়ে এসেছে এবং দাবি পূরণ করার পরেও তারপরেও কিন্তু তিনি প্রত্যাখ্যান করে বলেছেন যে না, তাদের বেতন ন্যূনতম 50,000 টাকা হওয়া উচিত। যেই সমন্বয়ক একজন ইন্টার্নি ডাক্তারের বেতন 50,000 টাকার যৌক্তিকতা দেখেন, তাকে প্রশ্ন করতে চাই, সে যার হাত ধরে শিক্ষা অর্জন করে আজকে বিশ্ববিদ্যালয়ে এসেছে বা এখন নেতৃত্ব দিচ্ছে, সেই শিক্ষকরা কতটুকু ভালো আছে তার জানা উচিত। তাকে কিন্তু জানানো হয়েছে যে শিক্ষকরা 12,500 টাকা বেতন পায়, কর্মচারীরা বর্তমান প্রেক্ষাপটে 8,250 টাকা বেতন পায়, আরও আরেক শ্রেণী কর্মচারী যারা আছে তৃতীয় শ্রেণীর, তারা 9,300 টাকা বেতন পায়। শিক্ষকরা দূর দূরান্তে আছে, তাদের বদলি নাই। এই যে বদলি নামক যে মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে যে আগামী বছরের শেষের দিকে হবে, কেন? বদলি যদি যৌক্তিকতা আপনারা মেনেই নিতে পারেন, কেন জানুয়ারিতে হবে না এটা আমরা জানতে চাই। পাশাপাশি বদলিটা কেন সকলের হবে না তাও জানতে চাই। কারো শখের বদলি হোক এটা আমরা বিরোধিতা করি, কিন্তু দূরত্ব বিবেচনা করে সে যদি প্রকৃতপক্ষেই বদলির রাখে, যৌক্তিকতা রাখে, তাহলে তাকে অবশ্যই বদলির আওতায় আনা হোক। সম্মানিত দর্শক শ্রোতা, এবার আসেন মহার্ঘ ভাতার বিষয়টা নিয়ে কথা বলি। মহার্ঘ ভাতার বিষয়ে আজকেও মিটিং হয়েছে, এই সপ্তাহে দুইটা মিটিং হলো, গত সপ্তাহে মিটিং হয়েছে। তো এই মিটিং থেকে যারা পরামর্শদাতা তারা একটা রূপরেখা তৈরি করে উপদেষ্টা মণ্ডলীদের কাছে ফাইনাল একটা রিপোর্ট দিবে। তারপর উপদেষ্টা মণ্ডলী সকলে মিলে কোনটা গ্রহণযোগ্য হবে, কোন প্রস্তাবনাটা সঠিক হবে, এই বিষয়ে তারা চূড়ান্ত একটা রূপরেখা তৈরি করে আমাদেরকে জানান না দেওয়া পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না। অনেকে অনেক ধরনের মুখরোচক কথা বলছে, এত পার্সেন্ট ইত্যাদি ইত্যাদি। এই ধরনের কোনো তথ্য এখনও সঠিক না, সঠিক হওয়ার কথাও না, কারণ উপদেষ্টা মণ্ডলীর কাছে এখনও বিষয়টা যায় নাই এবং তারা কোনো পাশও করেন নাই। সো এর আগে যে মুখরোচক যতগুলো কথা আছে এগুলো একবারেই বিভ্রান্তিকর, বা বিভিন্ন জনে যে প্রচার করে তাদের ভিউ বা বিভিন্ন ধরনের তাদের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য অপচেষ্টা করে থাকে।
মহার্ঘ ভাতার বিষয়টা মনে হয় আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। উপদেষ্টা মণ্ডলীদের প্যানেলে গেলে সকল উপদেষ্টা মণ্ডলী বসে একটা সিদ্ধান্ত নেবেন কত পার্সেন্ট দেবেন, কর্মচারীরা কত পার্সেন্ট পাবে এবং কর্মকর্তারা কত পার্সেন্ট পাবে, ন্যূনতম কত হবে আর সর্বোচ্চ কত হবে, কবে থেকে তা দিবে, তা কি 2024 জুলাই থেকে দিবে নাকি কখন থেকে দিবে, এটা ওনারা যখন পরামর্শ দিবেন তারপর এটা জানা যাবে। এখন অনেক ধরনের কথা শোনা যাচ্ছে যে বিগত বছর থেকে দেওয়া হতে পারে, হলে তো আলহামদুলিল্লাহ ভালো কথা। তবে সকল সরকারি কর্মকর্তারা পেলে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও পাবে, কারণ তারাও সরকারি বেতনভুক্ত স্কেলের অন্তর্ভুক্ত। এটা নিয়ে হতাশ হবার কোনো কারণ নেই। এবার আসেন ইএফটির বিষয়ে আপনারা জানতে চেয়েছেন। ইএফটির কতটুকু হলো, স্কুল এবং কলেজ যারা নাকি ইএফটির তথ্য সব আপনারা দিয়েছেন এবং এটা সম্পূর্ণ করেছেন, তাদের ডিসেম্বরের বেতন জানুয়ারিতে হবার কথা। এই বিষয় নিয়ে 1 জানুয়ারিতে একটা উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং আমরা আশা করতে পারছি যে জানুয়ারির 2 থেকে 3 তারিখের মধ্যে আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবং ইএফটি চালু হবে। এর মধ্যে যারা পাবেন না তাদেরকে ম্যানুয়ালি ঠিক করে নিতে হবে এবং বেতন ভাতা দিয়ে উত্তোলন করতে হবে। সম্মানিত স্যার ম্যাডাম, যে কথা বলছিলাম যে শিক্ষকদের পেশাগত অধিকার আদায়ের জন্য এখন হলো মোক্ষম সময়। কেন মোক্ষম সময়? আমরা কিন্তু যথেষ্ট ভদ্রতা এবং নমনীয়তা দেখিয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকার যেন কোনো প্রকার বিপাকে না পড়ে, আমরা সেই দিকে লক্ষ্য রেখে আমরা কোনো প্রকার বড় ধরনের কর্মসূচিতে যাই নাই। আমরা তাদেরকে বারবার শুধু বলে আসছি আমাদের এটা বাড়ানো উচিত, এটা বাড়ানো উচিত, এটা বাড়ানো উচিত। তারা বলছে হ্যাঁ যৌক্তিক বাড়াবো। শেষমেশ মাননীয় শিক্ষা উপদেষ্টা তথা শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, বাজেট বাড়াতে পারলে আমাদের বেতন ভাতা দিয়ে বাড়ানো সম্ভব। তার মানে কি সামনে ঈদুল ফিতরে 21 বছরেও কি আমরা শিখি ঈদ বোনাসই পাবো? প্রশ্ন রাখতে চাই আপনাদের মাধ্যমে যথাযথ কর্তা ব্যক্তিদের কাছে। তারপর আরও প্রশ্ন রাখতে চাই, যারা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত বলি এগিয়ে যান স্যার, পাশে আছি স্যার, অবশ্যই আছি স্যার, আসবো স্যার, শুধুমাত্র আসবো স্যার, এগিয়ে যান স্যার, অভিনন্দন স্যার, এই বক্তব্য শুনে এই পর্যন্ত কিন্তু 10 বছর 2 মাস পার করলাম স্যার। আমরা আন্দোলনমুখী, আমরা আন্দোলন করি, আমরা কর্মসূচি ডাকি। বড় সংগঠন না ডাকলেও আমরা কিন্তু শিক্ষকদের পাশে দাঁড়িয়ে কূটনৈতিক তৎপরতাও চালাই, আন্দোলনও করি। আন্দোলন করে আমরা যখন মাঠে থাকি তখন দেখা যায় মাত্র 200 থেকে 300 শিক্ষক। আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই স্যার, সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলি, সমস্যা সবারই আছে। আপনি ঘরে বসে লাইভ দেখে বা শুধুমাত্র ভিডিও বার্তা দেখে আপনার অধিকার আদায় হবে না। অধিকার আদায় করার জন্য রাজপথে আসতে হবে। আপনাদের ডাক আসলে যদি আপনারা ন্যূনতম 20,000 শিক্ষকও জড়ো হতে পারেন একদিন, আমরা আপনাদেরকে কথা দিতে পারি যে আমাদের এই বার্তা মাননীয় প্রধান উপদেষ্টার কানে যাবে এবং ওই দিনই আমাদের বিষয় নিয়ে বসবে। আমরা এই 5.5 লক্ষ থেকে 6 লক্ষ শিক্ষক কর্মচারী যারা নাকি দিন যাপন করতে পারছে না এই বেতন ভাতা দিয়ে তারা শুধুমাত্র ঘরে বসে কি হাই হুতাশ করব, না যৌক্তিক আন্দোলনে এসে দাঁড়াবো? আমার কোন সংগঠন বা আমার নেতা ডাকলো না কেন আমি যাব না, এমনটা তো হতে পারে না। আমরা তো সরকারকে বেকায়দা ফেলার কথা বলছি না, আমরা আমাদের পেশাগত অধিকার আদায়ের কথা বলছি। এতদিন আমাদেরকে বলেছে ধৈর্য ধারণ করেন, হবে। এখন তো দেখছি যে আমরা ধৈর্য ধারণ করতে করতে অনেকের হয়ে গেছে। আমাদের হবে না কেন? আমাদের উৎসব ভাতা কেন হবে না? আমাদের বাড়ি ভাড়া কেন হবে না? আমাদের চিকিৎসা ভাতা কেন হবে না? তাই তার যৌক্তিকতা জানার জন্যই কর্মসূচি হবে এবং কর্মসূচি শর্টকাট কর্মসূচির মাধ্যমে আমরা দাবি আদায় করে ফিরতে চাই। তার জন্য যৌক্তিক উপস্থিতি দরকার। এবার আপনারা যদি একটা রেভলিউশন তৈরি করতে পারেন বা একটু চেঞ্জ যদি আনতে পারেন যে আমার নেতা কি বলল আমি দূরে রাখি, আমাকে আমার অধিকার আদায়ে যেতে হবে, তাহলেই কিন্তু আমরা আলোর মুখ দেখব। অনেকে আবার কমেন্টস করে বলেন আপনাদের ডাকে তো অনেকে আসে না, আপনি আসছেন কিনা বা আপনি আসলে আপনি কতটুকু দায়িত্ব নিয়ে এসেছেন? আপনি যেহেতু সচেতন, আপনার উচিত আরও 10 জনকে সচেতন করা। আপনি কি তা করেছেন? করেন নাই। সুবিধা যদি যুক্ত হয় তাহলে কি আপনি একা ভোগ করবেন বা আমি একা ভোগ করব? সকলেই তো ভোগ করবে। তাহলে আমরা কেন এই এত কষ্টে থাকার পরও আমরা কেন 1-2 দিন বা 3-4 দিন স্যাক্রিফাইস করতে পারবো না? আমাদের টার্গেট হলো শর্ট টাইমের মধ্যে কূটনৈতিক বলয়টাকে বাড়িয়ে আমরা তাদের মাধ্যমেই আদায় করে নেওয়া, এটাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। এই জন্য নিজ অবস্থান থেকে আজকে থেকেই কাজ করবেন। ডাক যখনই আসুক, 25 তারিখের আগেই হতে পারে, কারণ বা 25 তারিখও হতে পারে, এটা আলোচনা করে আপনাদেরকে জানাবো। চেষ্টা থাকবে 25 তারিখের আগেই করার জন্য, কারণ বাজেট সংশোধনী আলোচনা শুরু হবে জানুয়ারির শেষের দিকে, তার মানে 20 তারিখ বা তারপর থেকে
25 তারিখ থেকে শুরু হতে পারে। আমরা চাই তার আগেই আমাদের দাবিগুলো যে যৌক্তিক এবং আমরা যে সত্যিকার অর্থেই বৈষম্যে আছি। সরকার বাহাদুর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা বলে, আমাদের কথা বলে না। লাঞ্চ ভাতা 200 টাকা থেকে 400 টাকা করে ফেললো। তারপর ইন্টার্নশিপ ডাক্তারদের বেতন 20,000 থেকে 30,000 টাকা করে ফেললো, কিন্তু আমাদের খবর নাই। আমরা 12,500 টাকা দিয়ে কীভাবে সংসার চালাই। মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের পক্ষে আছেন বলেই এ নিয়ে কথা বলেছেন যে আচ্ছা বলেন এমপিভুক্ত শিক্ষকদের 12,000 টাকার বেতন বৃদ্ধি করব না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্মান বৃদ্ধি করব। এই মুহূর্তে যে শিক্ষকদের বেতন বৃদ্ধিটা দরকার উনি উপলব্ধি করতে পেরেছেন। এই আমলাতন্ত্রতা ওনাকে বোঝাচ্ছেন যে এখন না, আগামী বাজেট থেকে হলে আমাদের অসুবিধা কি? আমাদের অসুবিধা হলো এবার ঈদ 2টা যাবে আমাদের এই শিকি ঈদ বোনাস দিয়ে। আমরা যদি অন্ততপক্ষে শিকি ঈদ বোনাসটাও এনশিওর করতে চাই চলমান বাজেট থেকে, আমাদের যৌক্তিক উপস্থিতি ছাড়া একেবারেই তা সম্ভব না। সম্মানিত স্যার ম্যাডাম, আমি সারা বাংলাদেশের শিক্ষক নেতৃবৃন্দদের সাথে আবার কথা বলবো, তারা যদি নাও আসে অন্ততপক্ষে এই আন্দোলনের জন্য বিরোধিতা না করেন। অনেকে আছেন তারা চিন্তা করছেন যে তারাই সব কিছু দিবেন। আমরা বিশ্বাস করি আপনারা দিবেন, আপনার ক্ষমতা আসতে পারলে দিবেন, কিন্তু এই মুহূর্তে কি আপনি দিতে পারছেন? এই মুহূর্তে যদি আমরা আমাদের বৈষম্যগুলো কমিয়ে জাতীয়করণের রাস্তাটাকে ত্বরান্বিত করতে পারি তাহলে তো বিরোধিতা করার কথা নয়। অনেকে আছেন তারা ভিন্ন দল মতে বিশ্বাস করেন বা পূর্বে করেছিলেন, এই জন্য তারা হয়তো বা এই মুহূর্তে ফ্রন্ট লাইনে আসতে চান না। যদি আপনারা নাও আসতে চান, অন্ততপক্ষে যেহেতু শিক্ষকদের কাণ্ডারি হিসাবে আপনি নাম লিখিয়েছেন, আপনি প্লিজ বিরোধিতা করবেন না। আপনি শিক্ষকদেরকে আসতে দিবেন, আপনি জেলা উপজেলা নেতৃবৃন্দদেরকে বলবেন যে হ্যাঁ আপনারা যান, আপনারা বিরোধিতা করবেন না। কারণ আমরা নেতৃত্ব নেওয়ার জন্য কিন্তু আন্দোলন করি না। আমরা আবারও বলি, আমরা জোট গঠন করেছি, যদি নেতৃত্বের খাহেশ থাকতো তাহলে কিন্তু আমরা জোট গঠন করতাম না। জোট গঠন করার অর্থ কি? সবাই নেতা, সবাই কর্মী, আমরা সবাই আমাদের চেষ্টা করে আমাদের বৈষম্য লাঘব হোক। সম্মানিত স্যার ম্যাডাম, দীর্ঘদিন যাবত আলোচনায় আসছি না। কেন আসছি না? কারণ কি বলবো বলেন, কোনো আপডেট তথ্য তো আমার কাছে নাই, আপডেট দেখছি না, বরঞ্চ নেতৃবৃন্দদের মধ্যে হতাশা দেখছি। অনেক নেতৃবৃন্দ পিছনে হাঁটছেন। এই মুহূর্তে আন্দোলন নয়, সরকার মহার্ঘ ভাতা দিচ্ছে, বিভিন্ন আমাদেরকে বুঝাইতে চাচ্ছে, কিন্তু আমরা তরুণ প্রজন্ম তা মানতে রাজি নই। আমরা চাই আমাদের অধিকার আদায় করব, আমরা কূটনৈতিক তৎপরতা চালানোর পরে না হলে আমাদের পেশাগত অধিকার আদায়ে আমরা রাজপথে নামব। সবাই পাশে থাকবেন, পাশে থাকলেই তা সম্ভব। আর এমনটা সিদ্ধান্ত নেবেন না যে 2-1 দিন দেখি, এমনটা নয়। প্রথম দিনই উপস্থিত হন, ন্যূনতম 20,000 শিক্ষক প্রথম দিন উপস্থিত হবেন। ইনশাল্লাহ দেখবেন আমরা সমন্বয়কদের সাথে আলোচনা করে, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে আলোচনা করে আমাদের দাবিটুকু মাননীয় প্রধান উপদেষ্টার টেবিলে বসে একটা সমাধানের ঘোষণা নেওয়ার চেষ্টা করে আমরা ফেরার চেষ্টা করব। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বলতে আমি বুঝাচ্ছি, আপনারা পূর্বেও দেখেছেন ভিপি নূর আছে, তারপর জুনায়েদ সাকি আছেন, ভবি হাজ্জাজ আছেন, এমনকি মান্না ভাইয়েরও যদি আমরা পারি আমরা নিয়ে আসব। আমরা আমাদের অবস্থান থেকে সবাইকে নিয়ে আসার চেষ্টা করব। এর আগে আমাদের সংবাদ সম্মেলন হবে, দেখতে পাবেন। এর আগে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে গেছি, তাও দেখতে পাবেন। এর আগে মাননীয় অর্থ উপদেষ্টার সাথে বসেছি, তাও দেখতে পাবেন। এর আগে সমন্বয়কদের সাথে বসেছি, তাও দেখতে পাবেন। তারপরেও যদি আমাদের বৈষম্য দূরীভূত না হয় তাহলে কি আন্দোলন করা যৌক্তিক নয়? আর যদি যৌক্তিক হয়, ঘরে বসে অভিনন্দন স্যার, এগিয়ে যান স্যার, এই কথা আর শুনতে চাই না। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।